তো রিসেন্টলি না একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা এখন সবারই ফিডে মনে হয় ওইটা নিয়েই আলোচনা চলছে, বা ওইটা নিয়ে ফিডে এখন মানে আসছে ভিডিওস আর কি। সবাই জানে এখন দেবলীনা নন্দী, উনি একজন সিঙ্গার আর স্পেশালি একজন ব্লগার। আমি ওনাকে ব্লগার হিসেবেই চিনি। তো ওনার যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে এখন নিউজ ফিডে সবাই সবার ওপিনিয়ন্স দিচ্ছে, কিন্তু আমি না আমার ওপিনিয়ন ওনার ব্যাপারে দিতে আসিনি। কারণ যার হয় সেই জানে যে আসলে কি হয়েছিল, কতটা হয়েছিল, যেটা হয়েছিল সেটা সত্যি হয়েছিল কি হয়েছিল না, ওটা না উনি আর ওনার ঈশ্বর ছাড়া আর কেউ জানেন না। আর আমাদের স্কিন, মেকআপ, সুন্দর দেখা, এগুলোর থেকে না অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের মেন্টাল হেলথ, যেটা নিয়ে এখন খুবই আলোচনা হচ্ছে। এখন প্রত্যেকটা জায়গায় হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের সমাজে একটা ইস্যু। মেন্টাল হেলথ ইজ অ্যান ইস্যু, যেটাকে রেকগনাইজ করা হয় না। আজকে আমি যদি গিয়ে বলি আমি ডিপ্রেশনে আছি বা আমার মনটা ভালো লাগছে না, হয়তো আশেপাশের মানুষগুলো বলবে যে ধুর চা খেয়ে নে, ধুর একটু ঘুমিয়ে পড়, ধুর চল একটু ঘুরে আসি। কিন্তু ওই যে ভেতরে যে মনটা ভালো লাগছে না বা কী রিজন, এটা না আমি বোঝাতেই পারবো না। বিকজ মেন্টাল হেলথকে আমরা কখনো সিরিয়াসলি নিই না, আমাদের সমাজে আজও সিরিয়াসলি নিই না। তাও এখন এটা একটা টপিক হয়ে এসেছে, কিন্তু সবার মধ্যে এখনও সেটা না পুরোপুরি অ্যাকসেপ্টেন্স পায়নি। মানে মেন্টাল হেলথ যেটা, সেটা একটা একটা কোনো তালিকাতেই পড়ে না যে ঠিক আছে, ওকে, ওর মন খারাপ হয়েছে তো কী হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। বাট এটা না, মেন্টাল হেলথ ইজ আ ভাস্ট টপিক। তো আমি না এখানে না, আমি খুবই ছোট ক্রিয়েটার, হয়তো আমি যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতাম হয়তো এটা আমি আমার মায়ের সাথে বা আমার মনির সাথে বা দিদির সাথে, এদের সাথে আমি আলোচনা করতাম। বাট এখন আমি এখানে এসে বলছি কারণ অনেকেই আছে এখানে যারা আমার সাথে হয়তো একমত হতে পারে। তো সেটা যদি হয় আমারও ভালো লাগবে যে হ্যাঁ, অ্যাটলিস্ট আমি কিছু ঠিক কথা মনে হয় আমার মনে হয়েছে। তো এখানে না আমি দেবলীনা নন্দীকে নিয়ে কিছু বলছি না। আমার না কালকে রাতের বেলা ফেসবুকেই একজনের পোস্ট চোখে পড়লো। এবার যার পোস্টটা ছিল সে আবার অন্য একজনের পোস্ট শেয়ার করেছেন, ঠিক আছে। মানে বেসিক্যালি যিনি পোস্টটা দিয়েছেন ওনারই পোস্ট নিয়ে বলছি, কিন্তু আরেকজন ওনার পোস্টটাকে শেয়ার করেছেন আর তার নিচে কমেন্টসের কিছু স্ক্রিনশটস নিয়ে উনি একটা এরকম পোস্ট দিয়ে ওপরে একটা হাস্যকর একটা দিয়েছেন যে কমেন্ট সেকশনে দেখো কি মজা চলছে। এবার সেই পোস্টটার ভেতরে লেখা ছিল যে দেবলীনা নন্দী উনি যে জিনিসটা করেছেন সেটা নাকি পুরোপুরি নাটক, ওনার এটা করা উচিত হয়নি, এবং উনি ওনার স্বামীকে সোশ্যাল মিডিয়াতে এসে ডিফেম করছেন, ওনার ঘরের অশান্তি ঘরে রাখা উচিত, ব্লাবলা। ঠিক আছে, এত অব্দি আমি ঠিক আছে, বলতেই পারে, নিজের ওপিনিয়ন দিচ্ছে। কিন্তু তিনি আবার এখানে লিখেছেন যে উনি 78টা ঘুমের ওষুধ খেয়ে বেঁচে কী করে গেলেন। তার সাথে সাথে যে নিচে কমেন্টসগুলো এসছে সেখানেও ওই একই কথা, যে উনি এতগুলো পিলস খেয়ে বেঁচে কী করে গেলেন, ওই ওষুধের কোম্পানিটা কেমন ওষুধ বানাচ্ছে, বা কেমন ওষুধের দোকান যার পিলের কোনো এফেক্টই নেই, বা ওষুধের দোকানটা কি এখনও চলছে, এইসব কমেন্টস। আর এই পুরো জিনিসটা আরেকজন যার পোস্ট আমি অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি উনি শেয়ার করেছেন। এবার আমার সমস্যাটা এখানেই যে আমরা কোন সমাজে বাস করি, যে আমরা আমরা এটা ভাবছি না যে মানুষটার হয়েছিল কি, বা কি ভুল কি ঠিক সেটা তো দূরের কথা। আমরা এক তো উনি মেন্টাল হেলথ, আমি মেনেই নিলাম উনি মেন্টাল কোনো সমস্যায় ভুগছিলেন, যার জন্য উনি লাইভে এসে এত বড় গাটস নিয়ে বলেছেন, এবং তার কনসিকুয়েন্সটা আমরা জানি। আমরা এসে কিছু বলছি আমাদের বাড়ির ব্যাপারে, কারুর ব্যাপারে, সেটা আমাদের গাটস চাই। আর তারপরে উনি ওনার আমাদের সমাজের মেন প্রবলেমটা হচ্ছে যে উনি বেঁচে কী করে গেলেন। মানে আমি এটা আমাকে এটা ভাবতে খুব বাধ্য করলো। আমি এর জন্যেই এটা নিয়ে বলছি, আমাকে এটা এই জন্যে ভাবতে বাধ্য করলো যে মানে উনি যেহেতু বেঁচে গেছেন, তো এটাই আমাকে ভাবতে বাধ্য করলো যে আমরা কোন সমাজে বাস করি, যে মানুষটা এখনও হসপিটাল থেকে বাড়ি আসেনি। আমি দেখছি যে প্রতিনিয়ত ওনার মা এবং ওনার দিদি ইন্টারভিউস দিচ্ছেন, নিজেদের কনসার্নস প্রকাশ করছেন। সেইখানে স্পেশালি ওই, আমি সবাইকে বলবো না, অনেকেই আমি পজিটিভ ভিডিওস দেখেছি ওনাকে সাপোর্ট করে, কিন্তু ওই কমেন্ট সেকশনটাতে বা ওই পোস্টটাতে বা যারা ওরা শেয়ার করেছে তাদের কনসার্ন হচ্ছে যে উনি মারা কেন গেলেন না, আর যেহেতু উনি মারা যাননি তো পুরো ব্যাপারটা উনি নাটক, পাবলিসিটি স্টান্ট করেছেন। আর যদি উনি বেঁচে না যেতেন তাহলে হয়তো বিশ্বাস হতো যে ওনার সত্যি মেন্টাল ইস্যু কিছু চলছিল, বা মেন্টাল হেলথ রিলেটেড, ডিপ্রেশন রিলেটেড কিছু জিনিস ছিল।
তো আমার না এটাই অদ্ভুত লাগছে, আর খুব একটা মানে খুব আমার ভেতরে খুব উইয়ার্ড ফিলিং আসছে যে আমরা কোন সমাজে বাস করি, যে একজন মানুষের প্রাণ এতই তুচ্ছ যে উনি বেঁচে গেছেন বলে ওনাকে নিয়ে মজা করা হচ্ছে বা ওনাকে অবিশ্বাস করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই প্রশ্নটা উঠছে যে উনি বেঁচে কী করে গেলেন এতগুলো ওষুধ খাওয়ার পর। তো আপনারা কি মানে খুশি হতেন যদি একটা প্রাণ চলে যেত? ইটস হাই টাইম মেন্টাল হেলথটাকে আমরা সিরিয়াসলি নিই এবং একে অপরের পাশে দাঁড়াই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আজকে ওনার হয়েছে, কালকে যে কারোর সাথে মেন্টাল হেলথ হতে পারে। আর আরেকটা কথা, সবাই বলছে যে উনি সোশ্যাল মিডিয়াতে এসে বললেন কি করে, কেন বললেন, ওনার স্বামীকে ডিফেম করলেন। তো উনি একজন ব্লগার, আমি ওনার ব্লগস দেখি, উনি ডেলি লাইফ ব্লগস করেন, যা হয় খুব র্যান্ডামলি উনি পোস্ট করেন। তো আর ব্লগার্সরা না আমি দেখেছি এরকমভাবে অ্যাড্রেস করে যে বন্ধুরা বা হাই ফ্রেন্ডস। তো যখন তারা তাদের লাইফের অনেকটা পার্টই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, বন্ধু ভেবে সবাইকে যুক্ত করছে, নিজের পরিবার বলছে যে আমার ফেসবুক পরিবার, আমার ইউটিউব পরিবার, তো তাদের সামনে এসে নিজের মেন্টাল হেলথের কিছু কথা বলা, এটা তো এটা তো খারাপ কিছু নয়। ওনার মনে হয়েছে উনি যেটা হয়তো শেয়ার করলে উনি হালকা ফিল করবেন। আমরা অ্যাকসেপ্ট করি না বলে না মানুষের এই অবস্থা। আমরা যদি পজিটিভলি অ্যাকসেপ্ট করতাম যে হ্যাঁ, মানুষটার কোনো অসুবিধা হয়েছে, তাকে একটু কমেন্টের মাধ্যমেই একটু ভালো কমেন্ট করে তার মনটা ভালো করি বা তাকে একটু সাপোর্ট দিই। বাজে তো সবাই করতে পারে, ভালো কজন করে। আর যদি আপনি ভালো না করতে পারেন, অ্যাটলিস্ট খারাপটাও বলবেন না। অ্যাটলিস্ট এটা বলা উচিত না যে উনি বেঁচে কেন গেলেন। ঈশ্বরের দান, আমাদের জীবন ঈশ্বর ঠিক করবেন, আমরা কেউ নয় জাজ করা যে কে বাঁচছে কে মারা যাচ্ছে। তো এটাই আমাকে না খুব কাল থেকে কনসার্ন করছিল, যার জন্য আমি এসে এতগুলো কথা বললাম। আদারওয়াইজ এইভাবে আমার বলার তো কোনো মানে কোনো, আমার তো আর এর পেছনে কোনো রিজন নেই। আর তাছাড়া আমি খুব ছোট ক্রিয়েটার, হয়তো আমার এই ভিডিওটা 100-200 মানুষের বেশি কারোর কাছে পৌঁছাবেও না। বাট এইটা না আমার ভেতর থেকে বের করাটা আমার খুব জরুরি ছিল, যে মানে আমরা কোন সমাজে বাস করি, ভয়ঙ্কর।